বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। বৈষম্যহীন সমাজ গড়তে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের। লন্ডন থেকে ভিডিও বার্তা। বর্তমান আইনেই শেখ হাসিনার বিচার চান আইনজীবীদের একাংশ। আইন সংশোধন দাবি অন্য পক্ষের। আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে রিট খারিজ। নিবন্ধন ফিরে পেতে আবেদন জামায়াতের। বন্যার অজুহাতে চালের কৃত্রিম সংকট সৃষ্টির পাঁয়তারা। 50 কেজির বস্তায় বাড়ানো হলো 400 টাকা পর্যন্ত। পর্যাপ্ত মজুদ থাকায় বিদেশ থেকে আমদানির পরিকল্পনা নেই মন্ত্রণালয়ের। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি বলেন, কোনো রোগীর মৃত্যুর জন্য কেউ দায়ী থাকলে তদন্ত করে বিচার করতে হবে। সব চক্রান্তের বিরুদ্ধে ছাত্র জনতাকে সোচ্চার থাকার আহ্বান সার্জিস আলমের। যদি কোনো গাফেলাতি থেকে থাকে, ডক্টরের হোক, প্রশাসনের হোক, কিংবা যে কারো হোক, কিংবা কর্তৃপক্ষের হোক, অবশ্যই তার বিচার হবে। তার বিচার একটি প্রক্রিয়াধীন প্রক্রিয়া হবে। এরকম একটি ব্লেম দিয়ে আসলে যখন আপনি একজন ডক্টরের গায়ে হাত তুলেন, তখন আপনি যে কাজটি করেন সেটি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের জায়গা থেকে কোনোদিনও সমর্থন করতে পারি না। আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট একটি বার্তা, সেটি হচ্ছে যে আমরা প্রশাসনকে, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা, ডিজি হেলথ সহ সকলকে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, আমাদের যারা মেডিকেলের ভাইরা রয়েছে, ইন্টার্ন ডক্টররা রয়েছে, কিংবা হসপিটালে যে ডক্টর ভাইরা রয়েছে, তাদের সাথে আমরা এই জায়গাটিতে একাত্মতা ঘোষণা করছি। তাদের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা করতে হবে। বৈষম্যহীন সমাজ গড়তে নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার নির্দেশ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লন্ডন থেকে দেয়া ভিডিও বার্তায় এই নির্দেশনা দিয়েছেন তিনি। এদিকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি। 1978 থেকে 2024 কালের পরিক্রমায় 46 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রোববার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে হাজারো নেতাকর্মী হাজির হন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে। তৃণমূল থেকে শীর্ষ নেতারা মুহুর্মুহু স্লোগান আর ফুল দিয়ে একে একে শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আনন্দে সামিল হন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। বিগত 15 বছরে হত্যা, গুম ও মিথ্যা মামলার শিকার হওয়া নেতাকর্মীদের স্মরণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি। আগামীতেও সব বাধা আর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 700-র বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে, 2000-এর বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রামে। এই বাংলাদেশের গড়ে জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য আমরা কাজ করে যাব। দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লন্ডন থেকে দেয়া ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরশাসন মুক্ত হয়েছে বাংলাদেশ, এখন সময় বৈষম্য মুক্ত সমাজ গড়ার। বিএনপি মনে করে রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিও উপেক্ষা করার কোনোই সুযোগ নেই। বিএনপি বিশ্বাস করে তথ্য প্রযুক্তির বর্তমান বিশ্বে কথামালার রাজনীতির পরিবর্তে বর্তমান প্রজন্ম প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়, সমৃদ্ধি, সম্মান এবং সম্ভাবনার দ্বার উন্মোচন দেখতে চায়। দলের নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার নির্দেশও দেন তারেক রহমান। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। সব অপরাধের বিচারের বিষয়ে রিটকারীকে আশ্বস্ত করেছেন উচ্চ আদালত। এদিকে নিবন্ধন ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন করেছে জামায়াত। আইনজীবীর আশা, আদালতের মাধ্যমে নিবন্ধন ফিরে পাবে দলটি।
ছাত্র জনতার ওপর গণহত্যার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে গত 27 আগস্ট হাইকোর্টে মামলা দেন এক ব্যক্তি। শুনানিতে গত সপ্তাহে সরকারের অবস্থান পরিষ্কার করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আদালতকে জানানো হয়, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছে নেই অন্তর্বর্তী সরকারের, তবে হত্যায় জড়িতদের বিচার হবে। রোববার রিটটি সরাসরি খারিজ করে দেন উচ্চ আদালত। এ সময় রিটকারীকে হাইকোর্ট আশ্বস্ত করেন সব অপরাধের বিচার করবে অন্তর্বর্তী সরকার। ইতিপূর্বে আমরা রিট করছি বাংলাদেশ আওয়ামী লীগে নিবন্ধন বাতিলের জন্য। আজকে সর্বশেষ মাননীয় আদালত আমাদেরকে সামার রিজেক্টেড করে দিছে। আমরা যা চাইছি এটা ঠিক আছে মানবিকতায়, কিন্তু আইনের ভাষায় কথা বলতে হবে। এদিকে নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছে জামায়াত। দলটির আইনজীবীর প্রত্যাশা, আদালতের মাধ্যমে নিবন্ধন ফিরে পাবে দলটি। এক রিট আবেদনের প্রেক্ষিতে 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্ট। এর 5 বছর পর দলটি নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। নিবন্ধন ফিরে পেতে জামায়াত আপিল করলেও শুনানির উদ্যোগ না নেয় পরে তা খারিজ হয়ে যায়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ জড়িতদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে আইনজীবীদের ভিন্ন মত। এক সময়ের ট্রাইব্যুনালের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলছেন, ন্যায় বিচার নিশ্চিতে আগে আইন সংশোধন করতে হবে। আর গাজী MH তামিম মনে করেন, এই আইনে বিচার সম্ভব। এত বড় অপরাধ এবং গণহত্যা এগুলো করার পরে প্রশ্নবিদ্ধ বিচারের পরে মানুষ আবার বলুক যে এদেরকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। এদের যে অপরাধ আছে, ন্যায় বিচার করে যদি সাজা দেওয়া যায়, তাহলে কেন অন্যায় বিচার করে সাজা দিতে হবে? সুতরাং আইনের যে লিমিটেশনসগুলো আছে, যেগুলো ক্রিটিসিজম হয়েছে, সেগুলো মোকাবেলা করেই বিচারটা হওয়া প্রয়োজন। এইটা আইনের কারণে না, এটা হয়েছে আইন কারা প্রয়োগ করেছে তাদের কারণে। 3টা সংস্থার কথা আমি বলেছি, সেটা হলো বিচারকগণ, প্রসিকিউটরস এবং তদন্ত সংস্থা। যাদের হাতে আইনটা ব্যবহৃত হয়েছে তাদের দ্বারা এই অন্যায়গুলো হয়েছে, তাদের দ্বারা এই আইন ভঙ্গগুলো হয়েছে। এখানে আইন বা বিধির দোষ দিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। বানের পানিতে কবরস্থান তলিয়ে থাকায় মৃতদের দাফন নিয়ে বিপাকে পড়েছেন বানভাসীরা। লক্ষ্মীপুরের অনেক এলাকা থেকে বন্যার পানি নামলেও কিছু জায়গায় এখনও বাড়ছে। এ কারণে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে স্বজনদের নিয়ে বসবাস করছেন বানভাসীরা। এই আহাজারি 80 বছর বয়সী কালু মিয়ার, যিনি তার সহধর্মিনীকে হারিয়েছেন দিন 5 আগে। বসিয়েও থাকে তো আমার টাকার দাগ, টাকার জন্য আমি বাবা মরি গেলে আমার টাকার দাম নাই। জানান, যেভাবেই হোক দাফন করতে চেয়েছিলেন কবরস্থানেই। আমার পেছনে তেরপালে ঢাকা যে বালুগুলো দেখা যাচ্ছে, খালি চোখে দেখা গেলে মনে হতে পারে এটি একটি বালির স্তূপ, কিন্তু না, এটি একজন ব্যক্তির কবর, যিনি মারা গিয়েছেন আজ থেকে 5 দিন আগে। যে সময় তিনি মারা গিয়েছেন এবং যে সময় তার দাফন হয়েছিল, সে সময় এই কবরস্থানে পানি ছিল 1 হাঁটুর চেয়ে আরো বেশি, অর্থাৎ পুরো কবরস্থানটি তখন ডুবেছিল পানির নিচে। এত পানির মধ্যে কিভাবে দাফন করলেন জানালেন এলাকাবাসী। বাক্সা ওখানে প্রায় 200 ফুট মাটি দিয়ে তারপর ওনাকে কবরস্থ করা হয়েছে, দাফন করা হয়েছে। অনেকে বলছে যে বেউরের মধ্যে দেওয়ার জন্য, কিন্তু এটা আমরা আসলে চিন্তা করছি না, আমরা এখানে আমরা দাফন করি, কারণ উনি আমাদের ভাবি, আমাদের বাড়ির ব্যাপারটা, বুঝছেন, এখানে আমরা এখানে রাখছি। গত 5 দিনে কবরস্থানের পানি নামলেও মান্দারি আমিনবাজার সড়কের 2 পাশে এখনো বিস্তীর্ণ এলাকার মানুষ রয়েছেন পানিবন্দী। আজকে 12 দিন থেকে পানিতে থাকতে পারে না, কারণ পানির জ্বালা। এইভাবে করে দিছে, এইভাবে করে দিছে, আমরা আইছি, আমরা জায়গা জমি নাই যে আমরা কুলাই না। প্রথম বৃষ্টি থেকে আমাদের ঘরের ভিতরে 1 ফুট পানি ছিল, তারপরে পরের বৃষ্টি থেকে মনে করেন এই যে পানি এখন কমর উঠবে। 2004 সালে বন্যার পরও মাত্র 7 দিনে পানি পুরোপুরি নেমে গেলেও এবার তার নামগন্ধও নেই। প্রাণটান আমরা ওই রকম পাই না, আর এদিকে আসেও না, ওই দূরে চলে যায়, এদিকে কোনো প্রাণে আসে না। যা সহযোগিতা করছে গ্রামবাসী করছে, এর বাইরে কোনো প্রাণ এদিকে ঢুকে নেই এখন পর্যন্ত। দ্রুত পানি নেমে যাওয়ার ব্যবস্থা করে দুর্ভোগ থেকে মুক্তি দিতে সরকারের কাছে দাবি এলাকাবাসীর। লক্ষ্মীপুরের মান্দারি ইউনিয়ন থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। এই মুহূর্তে সচিবালয়ে ব্রিফ করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিষ খেয়েছেন, তাকেও কর্মীটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেও ডাক্তাররা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। উনি কিডনি রোগী,
ওনার কিডনি ফেলিওর আছে, কাজেই এই চিকিৎসাও তারা সেখানে দিতে প্রাথমিকটা দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছে, এটা শরৎ দিতে গিয়ে তারা চিকিৎসা বাড়িয়েছে এবং সেখানে লোকটি মারা যায়। 3টি ঘটনায় কোনোটাই কারো কাম্য নয়, কিন্তু এই 3 ঘটনায় আমাদের যত ডাক্তার ওখানে সেবা দিয়েছে আমাদের ভুলে গেলে চলবে না। কোভিড যখন হয় আমাদের এই ডাক্তার, আমাদের নার্স, আমাদের সকল যারা সেই সেবার কাজে নিয়োজিত আছে, দিন নাই রাত নাই তারা পরিশ্রম করে তাদের সেবা দিয়েছে। যখন ডেঙ্গু হয়, যখন চিকুনগুনিয়া হয়, মহামারীর আকার ধারণ করে, তখনও তার এই সেবাটা দিয়ে যায়। এখন যে আমাদের বাংলাদেশে বিভিন্ন ফেনী, নোয়াখালী বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে, সেখানেও অনেক ডাক্তার রাত দিন খেটে পরিশ্রম করে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এখন কথায় কথায় তাদের গায়ে হাত তোলা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এই ঘটনার, যারা এই কাজটা করেছে, আমি এই ঘটনার নিন্দা জানাই এবং আমি প্রতিশ্রুতি দেই আমার সকল ডাক্তারের কাছে যে আমি এই সব ঘটনার সিসিটিভি ফুটেজ যেগুলি নিশ্চয়ই আসছে, এগুলো বিশ্লেষণ করে আমি তাদেরকে আইনের আওতায় আনবো, এটা আমার অঙ্গীকার। আর জনগণকে আমি বলবো, এই ডাক্তাররা আপনাদের সন্তানের মতন, কারো ছেলে, কারো ভাই, আমাদের নিজেদের সন্তানের মতো, তাদের দিক প্রতি একটু মানবিক হন। ইমোশনালে বসে আমি কারো গায়ে হাত তুলে দিলাম, এটা ঠিক নয়। আইনটাকে নিজের হাতে তুলে নিলে দেশ আর দেশ থাকে না, বিশৃঙ্খলা হয়ে যায়। এখন দেখেন ডাক্তাররা শাটডাউন ঘোষণা করেছে। চিকিৎসা সেবা না পেলে কেউ টিকতে পারবে? দেশ ঠিক থাকবে? থাকবে না। তাই আমি সবাইকে আবেদন করব, অনুরোধ করব, আইন নিজের হাতে তুলে নেবেন না। আর তেমনি আমার ডাক্তারদের আমি বলবো, তোমরা আমার সন্তানের মতো, তোমরা এই শাটডাউন তুলে নাও। মানুষের সেবা করার জন্য এসছো, এই সেবাটা দাও। নিজেকে তো অনেক উজাড় করে দিয়েছো, আবারও উজাড় করে দাও। তোমরা প্রমাণ করো তোমরা মানুষের সেবার জন্যই এসছো, তোমাদের হৃদয় মানুষের দুঃখে কাঁদে, তাদের জন্য তোমরা আছো, এটা আবার তোমরা প্রমাণ করো। এটাই তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ। ধন্যবাদ সবাইকে। আমরা এটা একটু বলে নেই, আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি করেছি, দুটোর জন্য আমরা তদন্ত কমিটি করেছি। যারা অভিযোগ করেছেন চিকিৎসা ঠিক মতন হয়নি, তাদের জন্য একটা তদন্ত কমিটি করেছি, এবং আমার ডাক্তারদের যারা এইভাবে হাত তুলেছে তার জন্য আমরা একটা তদন্ত কমিটি করেছি। আমরা তো যাবনি, আমরা যাবো তাদের, যারা আমি আবেদন জানাচ্ছি, আপনাদের মাধ্যমে তাদেরকে আমি আবেদন জানাচ্ছি। আমি আশা করি তারা আমার কথা শুনবে। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম সচিবালয় থেকে। চুক্তি অনুযায়ী এবারের বন্যা যে পয়েন্টে হয়েছে সেখানকার আগাম তথ্য ভারতের দেওয়ার বাধ্যবাধকতা ছিল না। তবে প্রতিবেশী দেশ হিসেবে বন্যার তথ্য জানালে বাংলাদেশ উপকৃত হতো। সচিবালয়ে কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ ও কারণ উদ্ঘাটনে গণশুনানি হবে বলেও জানান তিনি। দুটো দেশের চুক্তি আছে যে তারা আমাদেরকে কয়টা পয়েন্টে জানাবে। এবার যে বন্যাটা হয়েছে ওইগুলো সেই পয়েন্টের মধ্যে ছিল না। এখন প্রশ্ন হচ্ছে যে সেই পয়েন্টের মধ্যে না থাকলে কি জানানো যেত না? মানে আমরা তো গুড নেইবারলিনেস বলে একটা কথা আছে, তো সেইটা করে আমাদেরকে জানানো যেত কিনা সেটাও আমরা বলবো। একই সাথে আমরা বলবো যে আমরা আসলে এর আগেও যেই বেল্টে এবার বন্যা হলো সেই বেল্টের নদীগুলো সংক্রান্ত বৃষ্টিপাত, পানির প্রবাহ এগুলো সংক্রান্ত তথ্য চেয়েছি, কিন্তু আমরা একটা সিদ্ধান্তে আসতে পারিনি। তো আমরা জোর দেব যে একটা সিদ্ধান্তে আসি যাতে করে এই পয়েন্টেও আমাদেরকে তথ্যগুলো জানানো হয়। Better is now the best. সময় সংবাদে আরও থাকছে। অবৈধ প্রবাসীদের দুর্বলতার সুযোগে মালয়েশিয়ায় সক্রিয় প্রতারক চক্র ওয়ার্ক পারমিট, ভিজিট পাসের নামে হাতিয়ে নেয় অর্থ।
11 বাংলাদেশি সহ আটক চক্রের 13 সদস্য। কোনো রকম সংকট না থাকা সত্ত্বেও বন্যার কারণে যানবাহন চলাচল বন্ধ থাকার পাশাপাশি ত্রাণ কাজে বিপুল পরিমাণ চাল লাগছে। এই দুই অজুহাতে 10 দিনের ব্যবধানে 50 কেজির প্রতি বস্তায় চালের দাম বেড়েছে 200 থেকে 400 টাকা পর্যন্ত। একই সঙ্গে দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলে মোকামগুলোতে ধান ও চালের মজুদ গড়ে তুলে সিন্ডিকেট ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়াচ্ছে বলেও অভিযোগ উঠেছে। সাক্ষাৎ চিপুর ক্যামেরা, বিস্তারিত কমলদের রিপোর্টে। বন্যা দেখা দেওয়ার আগে অর্থাৎ গত 20 আগস্ট পর্যন্ত সাধারণ মানের মোটা সিদ্ধ 50 কেজির প্রতি বস্তা চাল বিক্রি হয়েছে 2000 টাকা দরে, কিন্তু এখন সে চালের দাম বেড়ে বিক্রি হচ্ছে 2400 টাকায়। একইভাবে সব ধরনের চালের দামের বস্তা প্রতি বেড়েছে 200 থেকে 400 টাকা পর্যন্ত। বন্যা এই জন্য আমাদের চট্টগ্রামের চাউলের আমদানিটা কম হয়েছে। এই কমের পরিপ্রেক্ষিতে কিছু আমাদের অসাধু ব্যবসায়ী আছে, তারাও স্টক করছে এবং মার্কেটটা অটোমেটিক বাড়িয়ে গেছে। সিদ্ধ চালের মতো অবস্থা আতপ চালের বাজারও। পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, পর্যাপ্ত মজুদ থাকার পাশাপাশি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকা সত্ত্বেও শুধুমাত্র বন্যা এবং ত্রাণের অজুহাতে বাড়ানো হচ্ছে চালের দাম। ধান স্টক করার একটা শ্রেণী বের হয়ে গেছে, তারা ডেইলি 100, 150, 200 করে মনে ধানের দাম বাড়িয়ে দিচ্ছে, সেটার ইফেক্ট চাউলের বাজারে পড়তেছে। ধান উৎপাদন এলাকা হিসেবে পরিচিত রাজশাহী, নওগাঁ, কুষ্টিয়া, দিনাজপুর, পাবনা এবং বগুড়ার মোকামে ধান চাল মজুত রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। মোকাম মালিক এবং মিলাররা আগের চাহিদাপত্র অনুযায়ী চাল দিতে অস্বীকৃত জানালো বাড়তি দাম পেলে গুদামগুলিতে চালবাহী ট্রাক পাঠাচ্ছে। এক্ষেত্রে সিন্ডিকেট প্রথা ভাঙতে চাল আমদানির এলসি উন্মুক্ত করার দাবি ব্যবসায়ীদের। 6-7 এলসিটা কুলি রাখার জন্য বলতেছি, যদি আমাদের দেশে সংকট থাকে ছট করে 1 সপ্তাহের মধ্যে চাউল আমাদের দেশে আসবে, কিন্তু না হয় আমাদের চাউলের কেজি 100 টাকা ইমিডিয়েটলি 100 টাকা হয়ে যাবে। চট্টগ্রামে চালের কোনো মোকাম না থাকলেও নগরীর পাহাড়তলি বাজারের 200 গুদামে প্রতিদিন 100 ট্রাক বোঝাই 1500 মেট্রিক টন এবং চাকতাই বাজারের 100 গুদামে 1300 মেট্রিক টন চাল আসছে। নেই কোনো চালের সংকট, তারপরও কৌশল এবং অজুহাত করে বাড়ানো হচ্ছে সব ধরনের চালের দাম। চালের দাম নিয়ন্ত্রণে এখনো যদি মনিটরিং শুরু না হয় তাহলে আগামীতে লাগামহীন হয়ে পড়বে, এমনটি শঙ্কা করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের পাহাড়তলি চাল বাজার থেকে কমল দে, সময় সংবাদ। চাঁদাবাজির কারণে আবারও অস্থির নিত্যপণ্যের বাজার। দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সঙ্গে ভোক্তা অধিকারের মতবিনিময় সভায় এ তথ্য উঠে আসে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের ব্লেম গেম বন্ধ ও চাঁদাবাজি রুখতে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান ভোক্তার মহাপরিচালক। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাজারে দ্রব্যমূল্যের দাম কমার আভাস পাওয়া গেলেও সপ্তাহখানেক পর থেকে আবারও ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার। এমন বাস্তবতায় পেছনের কারণ খুঁজতে রোববার কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে বসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ব্যবসায়ীদের দাবি, দেশের পট পরিবর্তন হলেও বন্ধ হয়নি চাঁদাবাজি, শুধু বদলেছে চাঁদাবাজের হাত। তবে চাঁদাবাজের নাম বলতে অপারগতা প্রকাশ করেন ব্যবসায়ীরা। সঙ্গে উঠে আসে পরিবহন ভাড়া এবং মিল গেটের পণ্য সংকট ও অতিরিক্ত দামের বিষয়। আগে যা ছিল 5 আগস্টের পরে এর থেকে কোনো কিছু থেকে নিস্তার কেউ পায় নাই। আমরা যে সময় টাকা দেই, ওরা 3 দিন 4 দিন পরে আমাদের সিরিয়াল দেয়। তো ওই জায়গায় এত বিক্রি যদি হয়েই থাকে তাহলে মালটা গেল কোথায়? অতিরিক্ত খরচ কমাতে বিশেষায়িত পরিবহনের কথা বললেন দোকান মালিক সমিতির সভাপতি। আর ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন, চাঁদাবাজির বিষয়ে সব ব্যবসায়ীদের সচেতন হতে হবে। ট্রাকের মধ্যে মিটারিং সিস্টেম করে দেন, ওই ট্রাকগুলো বাধ্যতামূলক, ওখানে ব্র্যান্ডিং থাকবে, লাউ, কুমড়া, পটল, কাঁচামরিচ দিয়ে ব্র্যান্ডিং থাকবে যে এই ট্রাকটা কৃষিজাত পণ্য পরিবহন করবে। এতবার প্রশ্ন করা হচ্ছে যে আপনাদের কোথায় চাঁদাবাজি দেওয়া হয় কিনা, আমরা চুপ থাকি। এই চুপের কারণে, এই নীরবতার কারণে কিন্তু আমাদের উপরওয়ালার কাছে জবাব দিতে হবে। সঠিক তথ্য দিয়ে মূল্য কমাতে ব্যবসায়ীদের সহযোগিতার আহ্বান জানান কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। এখন একটা সময় আছে সত্য কথা বলার। আপনাকে সত্য কথা বললে এখানে আর আপনাকে কেউ দমাইতে আসবে না বা আপনার উপরে কেউ চাঁদাবাজিও করবে না। চাঁদাবাজি যদি না হয়ে থাকে তাহলে মুরগির দাম যেভাবে কমানোর কথা কিন্তু সেভাবে কমে নাই। এখনও নীরবে চাঁদাবাজি হচ্ছে জানিয়ে ভোক্তার মহাপরিচালক বললেন, ব্যবসায়ীদের মাঝে আগের মতোই দোষারোপ চলায় স্থিতিশীল হচ্ছে না বাজার। চাঁদাবাজি যেটা ছিল সেই চাঁদাবাজিটা কিন্তু নীরবে আছে, সেটি কম বেশি সেটা অন্য বিষয়। পুরানো যে ব্লেম গেম, সেই ব্লেম গেমগুলো চলছে। অর্থাৎ সবসময় যে যার অবস্থান থেকে কথা বলে, সে মনে করে যে সেই সঠিক, আর উপর থেকে এবং তার পরের যে ধাপগুলো আছে
তারা এগুলো করছে, কিন্তু তিনি ঠিক আছেন। চাঁদাবাজি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য সরবরাহ করা হবে বলেও জানান ভোক্তার মহাপরিচালক। নিতে চাই আমি আপনাদেরকে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে রাজধানীর মিরপুরে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। দ্রুত প্রজ্ঞাপন দেওয়ার দাবি তাদের। অন্যদিকে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনে পদোন্নতি আটকে রাখার অভিযোগে মতিঝিলে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির বিভিন্ন গ্রেডের কয়েকশো কর্মী। সরকারি চাকরিতে বয়সসীমা 35 করার দাবিতে স্লোগান শিক্ষার্থীদের। রোববার সকালে মিরপুর গোলচত্বরে মানববন্ধন করেন 35 প্রত্যাশীরা। 1991 সালে বাংলাদেশের সকল পর্যায়ে চাকরির আবেদনের বয়সসীমা 27 থেকে বাড়িয়ে 30 করা হয়। সে সময় দেশের মানুষের গড় আয়ু ছিল 57 বছর। 33 বছরে মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে 73। তাই চাকরিতে আবেদনের সময়সীমা বৃদ্ধি যৌক্তিক বলে মনে করছেন শিক্ষার্থীরা। এর আগে বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে স্মারকলিপিও দিয়েছেন আন্দোলনকারীরা। দ্রুত সুরাহা চান তারা। আর কালক্ষেপণ না করে, আমাদের সমাবেশের অপেক্ষা না করে অনতি বিলম্বে ন্যূনতম 35 দাবি বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি করে। 35 ন্যায্য আন্দোলন, 35 হইলে কখনো মেধার অবমূল্যায়ন হবে এমনটা না। দাবি আদায় না হলে 7 সেপ্টেম্বর শাহবাগ প্রজন্ম চত্বরে মহাসমাবেশের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে সকালে রাজধানীর মতিঝিলে বিএফআইসির প্রধান কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন প্রতিষ্ঠানটির কয়েকশো কর্মকর্তা কর্মচারী। দীর্ঘ 16 মাস পদোন্নতি পরীক্ষা আটকে রেখে তৃতীয় থেকে পঞ্চম এবং নবম থেকে 11 গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি না দেওয়ার অভিযোগ তাদের। আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে দীর্ঘদিন থেকে আমাদের সংস্থার সর্বোচ্চ কর্তা ব্যক্তিদের দ্বারস্থ হয়ে আমরা পদোন্নতির জন্য চেষ্টা চালাচ্ছি। আমাদের এখানে এই পদোন্নতি যে জটিলতার সৃষ্টি করতেছে সেটা হলো খন্দকার আজিম আহমেদ নামের একজন। সে স্বৈরাচার সরকার থাকা অবস্থায় সে তখন তাদের সমস্ত ফ্যাসিলিটি ভোগ করছে। সে এই কর্পোরেশন 6টা মিল বন্ধের সাথে সে সরাসরি জড়িত। প্রমোশন প্রক্রিয়া থেকেও আমাকে বাদ দেওয়ার জন্য যথেষ্ট সে প্রেশার ক্রিয়েট করছে। প্রতিষ্ঠানটির সাবেক যুগ্ম সচিব ও অর্থ বিভাগের পরিচালক খন্দকার আজিম আহমেদের বিরুদ্ধে কর্মপরিবেশ নষ্ট এবং পদোন্নতি আটকে রাখার অভিযোগ করেন তারা। সব ক্ষেত্রে বৈষম্য দূর করে দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারীদের বদলির দাবিও কর্মীদের। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন দেওয়ার ঘটনায় গণশুনানিতে নিখোঁজ 80 জনের তালিকা করেছে তদন্ত কমিটি। সকালে রূপসী এলাকায় কারখানার ভেতরে প্রত্যক্ষদর্শী ও স্বজনদের নিয়ে অনুষ্ঠিত গণশুনানিতে এই তালিকা করা হয়। এ সময় স্বজনদের কাছ থেকে নিখোঁজদের ছবি, নাম, ঠিকানা সংগ্রহ করে সবশেষ অবস্থান জানাতে মোবাইল ফোন ট্র্যাক করে তদন্ত কমিটি। গণশুনানি শেষে কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংস্থা দেয়া তথ্য যাচাই বাছাই করে নিখোঁজদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে 10 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। 8 সদস্যের একটি কমিটি আমরা তদন্ত করছি। আমাদের তদন্তের কার্যক্রম চলমান। আমরা আজকে এসেছি আমাদের তদন্ত কার্যক্রমের একটি অংশ হিসেবে আমরা একটা গণশুনানির আয়োজন করেছি। আমরা এখানে যারা স্বজনহারা ছিলেন তাদের বক্তব্য শুনেছি এবং যারা প্রত্যক্ষদর্শী ছিলেন আশেপাশে তাদের বক্তব্য শুনেছি। 127 দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে শুরু হয়েছে মৎস্য আহরণ। তবে পানি বৃদ্ধি ও নানা সমস্যার কারণে প্রথম দিনে আহরণ করা মাছের পরিমাণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবসায়ীরা। অপরদিকে পর্যাপ্ত পানি থাকায় প্রত্যাশিত রাজস্ব আদায়ে আশাবাদী বিএফডিসি। 4 মাসের বেশি সময় পর চেনা রূপে ফিরেছে কাপ্তাই হ্রদ। নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনেই মাছ ধরতে হ্রদে নামেন জেলেরা। ভোরে নৌকায় করে সে মাছ নেওয়া হয় জেলার সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় ব্যবসায়ী ও শ্রমিকের হাঁকডাকের পুরনো সেই চিত্র। কর্মব্যস্ততার এখানেই শেষ নয়। ঘাটে আনা মাছ ট্রাক বোঝাইয়ের পর চলে যায় রাজধানী সহ বিভিন্ন জেলায়। পানি এলোমেলোর দিকে যাইয়া মাছ এবছর কম। সামনে যখন নদীটা ঠিক হয়ে যাবে তখন মাছ পাওয়ার সম্ভাবনা একটু বেশি। পানি যদি একটু না বাড়ে তাহলে আমরা একটু জাল বাইয়া পয়সা কামাইতে পারবো।
খেয়ে ফসে আমাদের থাকতে পারবে, সুস্থ থাকতে পারবে খেয়ে, এবং আমরা খুশি। এখনো নদীতে পানির স্রোত আছে, তো স্রোতের জন্য মাছ কম আসতেছে। এবছর হ্রদে পর্যাপ্ত পানি থাকায় প্রত্যাশিত রাজস্ব আদায়ে আশাবাদী বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফটিসি। এবছর যেহেতু পানির পরিমাণ অনেক বেশি, আমরা আশা করছি আমাদের যে লক্ষ্যমাত্রা আছে এই লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদের এখানে মৎস্য অবতরণ এবং শুল্ক আদায় করা সম্ভব হবে। বিএফডিসির তথ্য অনুযায়ী গত বছর জেলার 4টি অবতরণ কেন্দ্রে 7,637 মেট্রিক টন মাছ অবতরণ হয়, যা থেকে রাজস্ব আদায় হয় 15,58,00,000 টাকা। সময় সংবাদ, রাঙামাটি। মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের ভুয়া সোশ্যাল ভিজিট পাস, ওয়ার্ক পারমিট ও অবৈধ শ্রমিকদের বৈধ করার নামে অর্থ হাতিয়ে ছিল একটি সিন্ডিকেট। এমন একটি দলের 13 সদস্যকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটককৃতদের মধ্যে 11 বাংলাদেশি রয়েছে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় দালালদের দৈরাত্ম্য দিন দিন বেড়েই চলছে। দালাল চক্রের হাতে প্রতারণার শিকার হচ্ছেন বারবার ভিসা নিয়মের পরিবর্তনের জাতাকলে পিষ্ট অবৈধ প্রবাসীরা। দেশটির অনেক প্রবাসী বাংলাদেশি বৈধ হওয়ার জন্য বিভিন্ন এজেন্টের কাছে টাকা জমা দিয়ে রাখলেও এখনও পাচ্ছে না কাঙ্ক্ষিত ওয়ার্ক ভিসা। এমনই এক ভুয়া এজেন্টের একটি সিন্ডিকেট দলের 13 সদস্যকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটককৃতদের মধ্যে 11 জন বাংলাদেশি রয়েছে। এছাড়াও দলে আছে এক ভারতীয় এবং স্থানীয় এক নারী। দেশটিতে ভুয়া সোশ্যাল ভিজিট পাস, ওয়ার্ক পারমিট ভিসা এবং অবৈধ শ্রমিকদের বৈধ করার নামে জনপ্রতি 500 রিঙ্গিত আদায় করে আসছিল এই সিন্ডিকেট। অভিযানে 530টি পাসপোর্ট জব্দ করা হয়, যার মধ্যে বাংলাদেশের 414টি, ভারতের 57টি, ইন্দোনেশিয়ার 36টি, পাকিস্তানের 9টি সহ এশিয়ার বিভিন্ন দেশের পাসপোর্ট রয়েছে। একই সঙ্গে কম্পিউটার, ল্যাপটপ, সিআইডিবি কার্ড, নগদ 13,900 রিঙ্গিত, নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডের রেজিস্ট্রেশন কার্ড, 3টি জন্মসনদ সহ বেশ কিছু সরঞ্জামাদি জব্দ করা হয়। আটককৃত এসব সিন্ডিকেট সদস্যের উপযুক্ত শাস্তির দাবি জানান প্রবাসীরা। ট্রাফিক পুলিশ, জেভিজে, ইমিগ্রেশন যৌথ অভিযানের কারণে আমরা কাজকর্ম বেরোতে পারতেছি না, অনেক সমস্যায় পড়তেছি। মালয়েশিয়াতে যে পরিমাণ দালাল বাড়ছে, এদের কারণে মালয়েশিয়া যারা প্রবাসী আছে তারা বৈধ হতে পারতেছে না। আমরা চাই তাদেরকে আইনের আওতায় আনা হোক। শুক্রবার এক বিবৃতিতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুরের বন্দর বেঞ্জালারা, জালান মেদান তুয়াংকু, জালান তিয়ংনাম এবং জালান চেরাসের আশেপাশে অভিযান চালিয়ে সিন্ডিকেটের সদস্যদের আটক করা হয়। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। বৈষম্যহীন সমাজ গড়তে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের। লন্ডন থেকে ভিডিও বার্তা। এবং বর্তমান আইনে শেখ হাসিনার বিচার চান আইনজীবীদের একাংশ। আইন সংশোধন দাবি অন্য পক্ষের। আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে রিট খারিজ। নিবন্ধন ফিরে পেতে আবেদন জামাতের। এই ছিল সময় সংবাদের। সঙ্গে থাকুন সময়ের।